আমাদের নর্মাল ডেতে যদি আমাদের 5,000 দর্শক হয়, শুক্রবারে এটা 10,000 দর্শক হবে। অতিরিক্ত দর্শকদের চাপটা সামলার জন্য অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী দরকার, কিন্তু সকাল থেকে আমরা তাদেরকে পাইনি। তারা এসেছেন জুমার নামাজের পরে। তারা তো দায় এড়াতে পারে না, যেহেতু তাদের এই আয়োজিত টুর্নামেন্ট। টুর্নামেন্টের শুরু থেকে দর্শকদের বাড়তি আগ্রহ বেশ আলোচনা তৈরি করেছিল। সেমিফাইনালে চাপ বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা ছিল ফাইনালে ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে দর্শক। তাই সবকিছু বিবেচনায় বাড়তি চাপ কমাতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার আয়োজন না করার অনুরোধ ছিল খোদ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যদের। কিন্তু সেই অনুরোধ কানে তুলেনি জেলা প্রশাসন। মূলত ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের মন রক্ষার্থে শুক্রবার ফাইনাল ম্যাচের আয়োজন করে জেলা প্রশাসন, যার ফল এখন দৃশ্যমান। ক্রীড়া সংস্থার সদস্য সালাউদ্দিন দাবি করেন, দর্শকের চাপ বাড়ার আশঙ্কার কারণে তাদের পক্ষ থেকে অনুরোধ ছিল শুক্রবার ফাইনাল খেলার আয়োজন না করার জন্য। কিন্তু জেলার প্রশাসক এবং অতিরিক্ত জেলার প্রশাসকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় পর্যাপ্ত ফোর্স মোতায়েনের। তবে বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়নি, যার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা সেমিফাইনালে যখন আমাদের অতিরিক্ত দর্শকের চাপ আমরা সামলাতে পারিনি, তখনই আমরা বলেছিলাম যে খেলাটা 14 তারিখের পর দিতে। তো হুট করে হয়তো বা আমাদের মাননীয় সচিব স্যার ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসার কারণে ডিসি স্যার এটা শুক্রবারে দিয়ে দেয়। শুক্রবারে দেওয়ার পরও আমরা আমাদের সদস্য আলতেমাকে বলেছিলাম শুক্রবারে যদি খেলা দেন তাহলে আমাদের অনেক প্রেশার হবে, কারণ ওই দিন অনেক দর্শক হবে। আমাদের নর্মাল ডেতে যদি আমাদের 5,000 দর্শক হয়, শুক্রবারে এটা 10,000 দর্শক হবে। এগুলো সামলানো সম্ভব না। ওইভাবে যদি ফোর্স দিতে পারেন তাহলে শুক্রবারে দেন। কিন্তু ডিসি স্যার আসলে আমাদেরকে এবং ডিসি এডিসি স্যার দুজনেই আমাদেরকে বলছেন যে আমরা পর্যাপ্ত ফোর্স দিব, সকাল থেকে আমরা নিয়ন্ত্রণ করব। কিন্তু আসলে সকাল থেকে ফোর্সগুলো না আসার কারণে আসলে আমাদের এগুলো আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ম্যাচে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। ম্যাচ শুরু হওয়ার আগে লোহার ফটক ভেঙে মাঠে ঢুকে যায় উত্তেজিত দর্শকরা। দর্শক নামে দুর্বৃত্তদের দফায় দফায় চালানো হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে একখণ্ড নেপালের রাজধানীতে রূপ নেয় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। সেখানে জেন জির চালানো তাণ্ডবের মতোই মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় স্টেডিয়াম। একদিন আগের কোলাহলপূর্ণ মাঠ এখন নীরব নিস্তব্ধ এক ধ্বংসস্তূপ, যেখানে আঘাতের ক্ষতচিহ্ন দৃশ্যমান। কাচের গ্লাস, চেয়ার, টেবিল, দরজা, লোহার ফটক, কোনো কিছুই আর অক্ষত নেই। সরকারের কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে তৈরি করা স্টেডিয়ামের লোহার ফটক ও প্রশাসনিক ভবন মুহূর্তেই পরিণত হয় ভুতুড়ে ভবনে। দেখে মনে হতে পারে যুদ্ধ পরবর্তী কোনো শহরের ভবনের দৃশ্য এটি। ঘটনার পর থেকে কয়েকটি বিষয় নিয়ে বেশ আলোচনা চলছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যথাসময়ে সাড়া না দেওয়া, টিকিট কালোবাজারে অতিরিক্ত টিকিট বিক্রি, পরিকল্পিত হামলা, ক্রীড়া সংস্থার অধ্যক্ষ কমিটি, জেলা প্রশাসকের একগুঁয়েমি সিদ্ধান্ত অন্যতম। যুবদল নেতা জাভেদ ইকবাল দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়হীনতার কারণে এত বড় ঘটনা ঘটেছে। কারণ একটি গ্রুপ চেয়েছিল খেলাটি বানচাল করতে। কাজেই এত বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারার নেপথ্যে আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না গোয়েন্দা সংস্থাও। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়হীনতার কথা বলছে ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপুও। তিনি বলছেন, তাদের আরও বেশি তৎপরতা থাকা দরকার ছিল। খোদ জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির সদস্য মোহাম্মদ হোসেন বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পায়নি তারা, যার কারণে তাণ্ডব চালাতে পেরেছে দুর্বৃত্তরা। তারা তো দায় এড়াতে পারে না, যেহেতু তাদের এই আয়োজিত টুর্নামেন্ট, তারা সংশ্লিষ্ট তারা দায় এড়াতে পারে না যে কোনো কিছু। তারা যদি আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করতো, আইন শৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করতো, তাহলে হয়তো বা আজকের এই ঘটনাটা এত দূর পর্যন্ত করাতো না। তারা কোনোভাবে দায় এড়াতে পারে না। শৃঙ্খলা বাহিনীদেরকে এটা আগে থেকে অবহিত হওয়া ওনাদেরও উচিত ছিল, যেহেতু এটা বড় সমাবেশ এবং কক্সবাজার জেলার শুধু প্রত্যন্ত অঞ্চল থেকে না, আমি আজকে দেখেছি সাতকানিয়া সহ চিটাং থেকে, বান্দরবন থেকে অনেক দর্শক এসেছেন এই ম্যাচটা উপভোগ করার জন্য। তো কালোবাজারির যে এই অব্যবস্থাপনা, যে এটা বলবো, এদের দিয়ে মূলত এই দুর্ঘটনাটা ঘটেছে। অতিরিক্ত দর্শকদের চাপটা সামলার জন্য অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী দরকার, কিন্তু সকাল থেকে আমরা তাদেরকে পাইনি। তারা এসেছেন জুমার নামাজের পরে।
বা জুমার নামাজের আগে বেশ কয়েকজন আসছিলেন, কিন্তু এটা দিয়ে পর্যাপ্ত হয়নি। তখনই কিন্তু গেট সকাল 10টা-11টার দিকে গেট ভেঙে লোকজন ঢুকেছে। তাহলে এটা তো আমাদের পক্ষে আসলে কন্ট্রোল করা সম্ভব নয়। এসব অভিযোগের দায়সারা জবাব দিয়েছেন পুলিশ সুপার। তিনি দাবি করেন সাধ্যমতো চেষ্টা করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের, তবে হার্টল্যান্ডে না যাওয়ার জন্য তার নির্দেশনা ছিল দাবি করে তিনি বলেন, যে পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছিল এর চেয়ে বেশি করা সম্ভব ছিল না তার পক্ষে। তবে দুপুরে কেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি সেই প্রশ্নের সঠিক উত্তর পায়নি সাংবাদিকরা। 1 লক্ষ লোককে ম্যানেজ করার জন্য বা তারা যদি উত্তেজিত হয়ে যায় সেটা তাৎক্ষণিকভাবে ম্যানেজ করার মতো আসলে আমাদের তো ক্যাপাসিটি তখন ছিল না। তারপরও অত্যন্ত ঠান্ডা মাথায় যাতে ক্যাজুয়ালিটি বড় ধরনের কিছু না হয় এটার জন্য আমার নির্দেশনা ছিল, সেভাবেই তারা কাজ করেছে। জন্য সর্বশেষে বলতে হবে আলহামদুলিল্লাহ যে কোনো প্রাণঘাতীর কোনো সংবাদ আমরা পাইনি। এদিকে দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা বলছেন একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে কক্সবাজারে। এর থেকে বের হওয়া এত সহজ নয়। ভবিষ্যতে বিদেশি খেলোয়াড়েরা কক্সবাজারে খেলতে আসবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ এই ফুটবল খেলা আমাদের আবেগ, আমাদের একদম বলতে গেলে আমরা এই ছোটোকাল থেকে ফুটবল খেলে এই স্টেডিয়ামে ছিলাম, এখনও আছি। আসলে এখন থেকে যদি কেউ কোনো বিদেশি ফুটবলারদের কক্সবাজারের কথা বললে আমার মনে হয় ওনারা মানে সহজেই খেলতে আসতে চাইবে না। তো হচ্ছে কি কক্সবাজার, আমি তো একজন কক্সবাজারবাসী, তো পুরা বদনামটা পুরা কক্সবাজারবাসীর পিঠে উঠে গেল। এদিকে জাভেদ ইকবাল ও মোহাম্মদ হোসেন অভিযোগ তুলছেন একটি গ্রুপ শুরু থেকে টুর্নামেন্ট বানচালের জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের ইন্ধনে টিকিট নিয়ে ৯-৬ ও তাণ্ডবের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা তাদের। ইজারা দিয়ে তারা অতিরিক্ত মুনাফার জন্য এই কাজ করেছে কিনা, আর টিকিট নিয়ে কি পরিমাণ টিকিট তারা ছাপিয়েছে এটা গোয়েন্দা সংস্থা তদন্ত করলে বের হয়ে আসবে। তারা কি পরিমাণ টিকিট ছাপিয়ে অবশ্যই নিশ্চয়ই কক্সবাজার প্রেসতে তারা ছাপিয়েছে। কি পরিমাণ দর্শক টিকিট নিয়ে, যেমন আমার যে দর্শকগুলো আমার বক্তব্য আমি 2000 টিকিটকে আমার দর্শকগুলো এখানে ঢুকতে পারে না, কারণ আমার রামুর দর্শক তারা আসবে হচ্ছে জুমার পরে এখানে স্বাভাবিকভাবেই। আমার দর্শকগুলো কিন্তু স্টেডিয়াম প্রবেশ করতে পারে, প্রবেশ করার অবস্থা ছিল না তখন। বেশ কয়েকটা গ্রুপ কাজ করছে আমাদেরকে বিব্রত করার জন্য, কারণ টিকিটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা তো খেলা শুরু হওয়ার 10 দিন আগেই মেবি 21 তারিখের দিকে আমরা নিলামটা দিয়েছিলাম। তো নিলামটা দেওয়ার পরে তো এইটার সাথে আমাদের কোনো কানেক্টিভিটি, আমরা শুধু প্যাভিলিয়নটা রাখিয়েছিলাম, যেটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অতিথি যারা আসবে তাদের জন্য। টিকিট বিক্রির জন্য ইজারা পায় মুন্না, বাবুসহ আরও কয়েকজন। তাদের নেপথ্যে আত্মস্বীকৃত ইয়াবা কারবারি শাহজাহান আনসারি রয়েছে বলে অভিযোগ উঠেছে। শাহজাহান আনসারি সিন্ডিকেট করে সদর উপজেলা টিমে পুরনো খেলোয়াড়দের খেলতে দেয়নি বলেও অভিযোগ উঠেছে চলমান টুর্নামেন্টে। সাবেক মেয়র মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র হিসেবে স্বীকৃত শাহজাহান আনসারি একসময় মুজিব ও আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রণ নেয়। নিজের অপকর্ম ঢাকতে ক্রীড়াঙ্গনে বিনিয়োগ করতে থাকে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তৎকালীন সরকারের হার্টল্যান্ডের মুখে ইয়াবা সহ আত্মসমর্পণ করে শাহজাহান আনসারি। এদিকে কারাগার থেকে বের হয়ে কিছুদিন ক্রীড়াঙ্গন থেকে দূরে থাকলেও 24-এর 5 আগস্ট সরকার পতনের পর লেবাস পাল্টিয়ে আবারও সক্রিয় হয়ে উঠেছে জেলার ক্রীড়াঙ্গনে। এখন আবারও একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে পেছন থেকে সব কলকাঠি নাড়ছেন শাহজাহান আনসারি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান আনসারি। তিনি এসবের সাথে জড়িত নয় বলে দাবি করেন। প্রথম কথা হচ্ছে কি, আমি কোনো ইজারা নিয়ে নাই। যদি ইজারা নিয়ে থাকি ডকুমেন্টস গুলো দেখাতে বলেন তাদেরকে। যদি কেউ বলে থাকে বা তথ্য দিয়ে থাকে হয়তো ওনারা জানান না। আমি ইজারাদারও না, ইজারাদার কোনো কিছুর সাথে আমি সম্পৃক্ত না। আমি তো সদর উপজেলার খেয়েও না, আমি হচ্ছে কি সংগঠক। আমি এগুলোর সাথে জড়িত না, এগুলো আমার কোনো কিছুই নাই। এদিকে অতিরিক্ত টিকিট বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন ইজারাদাররা। তারাও অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সহযোগিতা না থাকায় ঘটনাটি ঘটেছে। বারবার বলে আসছি, ফাইনাল খেলার আগে থেকে বারবার বলে আসছি, আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সাপোর্ট আমাদের খুব বেশি লাগবে। কারণ হচ্ছে গেট আমরা কন্ট্রোল করতে পারবো না যদি আমরা প্রশাসনের সাহস হেল্প যদি না আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য সহযোগিতা যদি আমরা সকাল থেকে পেতাম, এই গতকালকের বিশৃঙ্খলাটা হতো না যদি আমরা গেটটা কন্ট্রোল করতে পারতাম। গতকাল লোকজন দীর্ঘ সময় স্টেডিয়ামে আটকে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যায়নি জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা নিরাপদে স্থান ত্যাগ করে আত্মতুষ্টিতে ভুগছিলেন। তবে শনিবার দুপুরে ধ্বংসস্তূপ পরিদর্শনে যান তারা।
এ সময় জেলা প্রশাসক বলেন, শুক্রবারের ঘটনা নিয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও নিরূপণ করছে গণপূর্ত। তবে ফাইনাল ম্যাচ কখন হবে সে সিদ্ধান্ত জানাননি তিনি। এরপর বেশ কিছু আমাদের সরকারি স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন এরকম মর্মেও আমরা জানতে পেরেছি, বিভিন্ন নিউজ মিডিয়াতেও এসেছে। তো এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্পেসিফিক তাদের টার্মস অফ রেফারেন্স দিয়ে, এবং পুলিশি ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়। আমাদের সাথে গণপূর্তের এক্সিডেন্ট মহোদয়ের প্রতিনিধি আছেন, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা আগামী 2 দিনের মধ্যে আমাদের এই পুরো ক্ষয়ক্ষতির বিবরণটি আমাদেরকে অ্যাজ পার স্কেডিউল এটা আমাকে জানাবেন। এদিকে দোষারোপের খেলায় নিজেদের দায় অন্যদের উপর চাপানোর চেষ্টা করে যাচ্ছে জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি। ক্রীড়ামোদীদের দাবি, বর্তমান কমিটির কি গাফিলতি ও ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো খতিয়ে দেখে জনতার সামনে প্রকাশ করা হোক, যাতে পরবর্তী কমিটি শিক্ষা নিতে পারে। শেহাব আবরার, বেনুয়া নিউজ।